أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما 149 থেকে 376 পর্যন্ত কেউ বলতে পারবেন? 149 থেকে 376। লাস্ট যে পর্যন্ত হয়েছিল 376। 376 না 346 পর্যন্ত করেছিলেন? না, 376। 376 লাস্ট ওই যে হাইকোর্ট হুম। বিভাগ হ্যাঁ, আদেশ বা বাতিল করার ঘোষণা। হ্যাঁ, বাতিল করতে পারেন অথবা নতুন কোনো আদেশ দিতে পারেন। 149 তো হলো স্যার পুলিশের আমলযোগ্য অপরাধ প্রতিরোধ সম্পর্কে লেখছে, আর 150 হলো পুলিশ কোন আমলযোগ্য অপরাধ সম্পর্কে ষড়যন্ত্র করলে তা ঊর্ধ্বতন অফিসারকে জানানোর চেষ্টা করবে, জানাতে হবে। আর 149 51 লেখছে গ্রেপ্তার প্রতিরোধ, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য গ্রেপ্তার। আর 149 52 লেখছে সরকারি সম্পত্তি ক্ষতি সাধন প্রতিরোধ। আর 52 লেখছে 153। 153 হলো স্যার ওই যে সরকারি ওজন পরিমাপ সরঞ্জাম পরীক্ষা করা। আমলযোগ্য মামলার খবর, মামলার খবর। আর 156 হলো আর 157 আমলযোগ্য আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি। 157 ধারায় রিপোর্ট দাখিল করবেন, প্রাথমিক অনুসন্ধান করিবার ক্ষমতা। আর 160 পুলিশ অফিসার সাক্ষী তলব করার ক্ষমতা বা অধিকার। আর 161 হলো পুলিশ অফিসার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। 162 পুলিশ অফিসারের প্রদত্ত সাক্ষীতে স্বাক্ষর করতে হবে না। 163 সাক্ষীকে কোনো প্রলোভন দেখানো যাবে না। আর 163 64 হলো জবানবন্দি বিবৃতি লিপিবদ্ধ করার ক্ষমতা 164। আর 165 জমি বা প্রাণী সংক্রান্ত বিরোধ। 165 হলো স্যার জমি বা পানি সংক্রান্ত নাকি? না, 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 না। 165 হলো ওই যে পুলিশ নিস্তার কর্তৃক এলাকা তল্লাশি। তল্লাশি। হুম। পুলিশ কর্তৃক তল্লাশি। আর 166 হলো থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যক্রম পরিচালনা করবে। 166। আর 167 হলো 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না হলে তখনকার কার্যবিধি। 167। 168 হলো সরজমিনে অনুসন্ধান। 168 হলো মামলার তদন্ত সম্পর্কে জানাবে। হ্যাঁ। আর 169 হলো স্যার ওই যে আমলযোগ্য যদি অপরাধী সম্পর্কে কোনো তথ্য না পাওয়া যায় তাহলে অভিযুক্ত ব্যক্তিকে খালাস। আর 170 যদি তথ্য পাওয়া যায় তাহলে মামলা মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। আর 71 হলো ফরিয়াদি বা সাক্ষী পুলিশের সাথে যেতে বলা যাবে না। 167। আর 168 অধস্তন পুলিশ কর্মকর্তা দ্বারা তদন্ত রিপোর্ট প্রেরণ।
168, 171, 169, 171 পর্যন্ত তো গেলেন। বাদী 171, ফরিয়াদি সাক্ষীকে আদালতে হাজির। 171 স্যার ওই যে ফরিয়াদি, ওইটা না? হুম। ফরিয়াদি ওই 172 172 হলো স্যার উম তদন্ত বিবরণ সম্বলিত ডায়েরি 172, আর কেস 173 হলো ডায়েরি বা পুলিশ, সিডি। হ্যাঁ সিডি, আর 173 হলো পুলিশ রিপোর্ট, আর 174 সুরতহাল রিপোর্ট সম্পর্কে পুলিশের তদন্ত প্রতিবেদন, আত্মহত্যা কোনো ব্যক্তি মারা গেলে তার তদন্ত রিপোর্ট প্রতিবেদন 174, আর 175 হলো লোকজনের নিকট থেকে সাক্ষী নেওয়ার ক্ষমতা। হুম। 175 হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান 176। 176। আর 177 হলো অনুসন্ধান বা বিচারের স্থান 177। তারপর 182। 182 হলো স্যার এই অনুসন্ধানের স্থান, মানে অপরাধের স্থান অনিশ্চিত, কিন্তু অপরাধটি বিভিন্ন একাধিক এলাকায় সংঘটিত হলে তখনকার অনুসন্ধান বা বিচারের স্থান 182। 88। 188 হলো স্যার বাংলাদেশের বাহিরকৃত অপরাধের বিচারের স্থান 188। আর 190। 190 হলো রাষ্ট্রদ্রোহ বিষয়ক 190, না? না, 196 রাষ্ট্রদ্রোহ। 196 হলো রাষ্ট্রদ্রোহ, আর 190 হলো স্যার ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। 191। 191 আসামি যদি আবেদন করে মামলা ও অন্য আদালতে বা 191 হলো ম্যাজিস্ট্রেটের নিকট আসামির আবেদন হস্তান্তর করে করা মামলা যাবে। হস্তান্তর, আর 92 হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। হুম। তারপর আর 99। 199 যে উম আহ, অভিযোগ কোনো বিবাহিত স্ত্রীলোককে ফুসলিয়ে নিয়ে যাওয়া। বিবাহিত স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেলে তার বিরুদ্ধে অভিযোগ আর হুম। এবং 205 199। এর গ। 205 গ হলো স্যার ওই যে পুলিশ নালিশি মামলা, পুলিশের তদন্ত একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা পুলিশ তদন্ত চললে তখনকার কি অবলম্বন বা প্রযুক্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর 227। হ্যাঁ, তারপর 227। 227, 227 হলো স্যার এই যে অপরাধ আহ, আদালত একই চার্জ আদালত চার্জ পরিবর্তন করতে পারেন বা নতুন 227। চার্জ গঠন করতে পারেন। আর নতুন চার্জ গঠন করতে পারেন। আর 234 হইলো মানে উম একই অপরাধ মানে একই ব্যক্তি 3 ধরনের অপরাধ 1 বছরের মধ্যে করলে একসাথে চার্জ করতে পারবেন, একত্রে চার্জ গ্রহণ করতে একই পারবেন। ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ বা চার্জ গঠন করা যায়। 234। তারপর 234, 239। 239 হলো যে সকল ব্যক্তির উপর চার্জ গ্রহণ করা যেতে পারে। হম। আর 240, তারপর 243। 243, আসামি যদি অপরাধ স্বীকার করে। আসামি অপরাধ স্বীকার 243 আসামি অপরাধ স্বীকার করলে তাকে দণ্ডিত করা যাবে। তারপর দুশো আর সে সাতচল্লিশ যদি যুক্তিসঙ্গত কারণ না দেখায় আর কি। কত স্যার? 247। 247, ফরিয়াদির অনুপস্থিতি। ফরিয়াদির অনুপস্থিতিতে বিচার বিচার করা যাবে। বিচার করা যাবে। আসামিকে খালাস প্রদান করা যাবে যদি ফরিয়াদি বা বাদী যদি আদালতে হাজির না থাকে, তাহলে আসামিকে কি করা যাবে, ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারবেন বা খালাস দেওয়া যাবে। 247। তারপর 247, 337। 337 হলো অপরাধী সহযোগীকে ক্ষমার প্রস্তাব 337। 338।
338 হলো ক্ষমার প্রস্তাব দিবার ক্ষমতা। আর 339-এর ক রাজসাক্ষী বিচার পদ্ধতি। আর 339-এর খ হলো আসামির অনুপস্থিতিতে হলে বিচার। রাজসাক্ষীর বিচার করা যাবে। হ্যাঁ আর 339 কতে রাজসাক্ষীর বিচার কিভাবে করা যাবে, বিচার করার পদ্ধতি কি। হ্যাঁ আবার 339 খতে বলা আছে আসামির অনুপস্থিতিতে বিচার। বিচার পদ্ধতি। তারপর 340 340 হলো আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য সাক্ষ্য হওয়ার যোগ্যতা, সাক্ষী হওয়ার যোগ্যতা। 341 341 হলো স্যার আসামির কার্যক্রম না বুঝলে তখন করণীয়। 341। 342 342 আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। 342। আর 344 কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা আসামি হাজতে প্রেরণ ও হাজতে প্রেরণের যুক্তিসঙ্গত কারণ। এই পর্যন্তই তো পড়ান মিস। তারপরেও হয়েছে 351 আদালতে হাজির অপরাধীকে আটক রাখার ক্ষমতা। ও হ 351 পড়ান। আবার পড়া 352 যেত আদালত আদালত মুক্ত থাকবে বিচারের সময় উন্মুক্ত থাকবে। 353 বাদী পক্ষের এবং আসামি পক্ষের, মানে আসামির উপস্থিতি বা তার উকিলের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। 354 364 364 হলো আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে, আসামির তারপর জবানবন্দি। 374 374 হলো স্যার দায়রা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ। কাগজপত্র কোথায় প্রেরণ করতে হবে, হাইকোর্ট বিভাগে। কি জন্য? হ্যাঁ হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য। হাইকোর্ট বিভাগের অনুমোদন ছাড়া দায়রা করা আদালতের যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া আদেশ যাবে না। রায় করা যাবে না, কার্যকর করা যাবে না। তারপর ধারা 376 376 স্যার হইলো যে হাইকোর্ট বিভাগ কর্তৃক আদেশ বহাল বা দণ্ড বাতিল করার ক্ষমতা। হুম, তিন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন ধারা 376-এ। মনে রাখবেন 76 কয়টি? তিনটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এক ব্যবস্থা হলো দণ্ড বহাল রাখতে পারেন, অথবা আইন সমর্থিত অন্য কোনো দণ্ড দিতে পারেন। 2 নাম্বার, দণ্ড বাতিল করতে পারেন, অথবা এমন কোনো অপরাধে দণ্ডিত করা যাবে যা দায়রা আদালত দণ্ড দিতে পারেন, বা নতুন করে বিচারের আদেশ দিতে পারেন। অর্থাৎ হাইকোর্ট বিভাগ দণ্ড বাতিলও করতে পারেন, অথবা এমন কোনো দণ্ড দিতে পারেন যে দণ্ড বিচারকালে দায়রা আদালত দিতে পারেন, অথবা দায়রা আদালতকে নতুন ভাবে বিচার করার জন্য নির্দেশনা বা আদেশ দিতে পারেন। আর গতে বলা আছে কি, আসামিকে খালাস দিতে পারেন। এই তিন পদ্ধতি অবলম্বন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 382। ধারা 382-তে বলা আছে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। কেন এই মৃত্যুদণ্ড স্থগিত করা হয়? ভালো কথা। আমরা এই চ্যাপ্টার থেকে 300-র পরের যে চ্যাপ্টার আছে এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। কয়টা? একটা। সেটা হলো রাজসাক্ষী। রাজসাক্ষী নিয়ে প্রশ্ন। আমরা সর্বপ্রথম এখান থেকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন আলোচনা করব, তারপর ইনশাল্লাহ নতুন পড়া 82 ধারা থেকে ইনশাল্লাহ যতটুকু যাইতে পারি। প্রশ্ন হয় রাজসাক্ষী কি? রাজসাক্ষী কি, বা রাজসাক্ষী কাকে বলে, বা রাজসাক্ষী কিভাবে করা হয়? ঠিক আছে, তাহলে রাজসাক্ষী, রাজসাক্ষীর ওই দিন পড়ছিলাম 10 বছরের কারাদণ্ড, দায়রা আদালতে বিচারযোগ্য গুরুতর কোনো অপরাধ বা 10 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ বা দণ্ডবিধির কিছু কিছু অপরাধের 216-র ক, 369, 401, 435 ধারার কোন অপরাধের ক্ষেত্রে সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য ফৌজদারি কার্যবিধি 337, 338 ধারা মোতাবেক একাধিক অপরাধের মধ্য থেকে
কোনো অপরাধী নিজেকে জড়িয়ে সহযোগীদের বিরুদ্ধে প্রকৃত ঘটনা সম্পর্কে যে তথ্য প্রদান করেন তাকে অপরাধের দায় হতে অব্যাহতি দেওয়া হবে মর্মে যে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় সেই শর্ত সাপেক্ষে ক্ষমার প্রস্তাব এবং শর্ত সাপেক্ষে অপরাধী ব্যক্তি অপরাধের সত্যতা বর্ণনা করেন বা যে শর্তে তাকে সাক্ষী করা হয় সেই শর্ত তিনি পালন করেন তাহলে তাকে কি বলা হয়? রাজসাক্ষী। ফৌজদারি কার্যবিধি আইনের 337 338 ধারা, সাক্ষ্য আইনের 133 ধারা, পিআরবি 459 486 বিধি, পিআরবি 459 486 বিধি। তাহলে রাজসাক্ষী কাকে বলে? দায়রা আদালতে গুরুতর অপরাধ বা আমলযোগ্য কোনো অপরাধের বিচারকালে অথবা দণ্ডবিধির কিছু কিছু অপরাধের ক্ষেত্রে যখন বিচার কার্যক্রম চলমান তখন ওই বিচার কার্যক্রমে যদি কোনোভাবে অপরাধ প্রমাণ করা সম্ভব না হয় তাহলে ন্যায় বিচারের স্বার্থে বা অপরাধীদের বিচার করার জন্য বা শাস্তি প্রদান করার জন্য অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আদালত কর্তৃক অপরাধীদের মধ্যে থেকে একজন অপরাধীকে তার নিজের অপরাধ সহ তার সহযোগী অপরাধী যারা আছে তাদের অপরাধের প্রকৃত সত্য ঘটনা বলানোর জন্য যে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় এবং যে শর্তে এই প্রস্তাবগুলো দেওয়া হয় সেই শর্ত পালন করে যদি অপরাধী ব্যক্তি তাদের অপরাধ সম্পর্কে সাক্ষী প্রদান করেন তাহলে সেই অপরাধী ব্যক্তিকে কি বলা হয়? রাজসাক্ষী বলা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 337, ধারা 338, সাক্ষ্য আইনের ধারা 133, সাক্ষ্য আইনের 133 ধারায় কি বলা আছে? রাজসাক্ষী। ধারা 133, পিআরবি 459 486 বিধি, পিআরবি 459 486 বিধি। তাহলে রাজসাক্ষী বলতে কি বোঝায় বা রাজসাক্ষী কি? ধারা 337 338, পিআরবি 459 486, সাক্ষ্য আইনের 133 ধারা। কিভাবে রাজসাক্ষী করা হয়? কিভাবে রাজসাক্ষী করা হয়? ফৌজদারি কার্যবিধি আইনের 337 338 ধারা মোতাবেক একাধিক অপরাধীর মধ্য থেকে কোনো অপরাধী নিজেকে জড়িয়ে সহযোগী অপরাধীদের বিরুদ্ধে প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলে তাকে অপরাধের দায় হতে মুক্তি দেওয়া হবে বা অপরাধের দায় হতে খালাস প্রদান করা হবে বা অব্যাহতি প্রদান করা হবে এই শর্তে রাজসাক্ষী করা হয়। ধারা 137, ধারা 337 338, সাক্ষ্য আইনের 133, পিআরবি 459 486 বিধি। তাহলে রাজসাক্ষী কি বা রাজসাক্ষী কাকে বলে? রাজসাক্ষী কিভাবে করা হয়? রাজসাক্ষী কিভাবে করা হয়? যতগুলো অপরাধী থাকে একটা অপরাধের যখন সঠিক তথ্য উদ্ঘাটন করা যায় না বা অপরাধ প্রমাণ করা যায় না তখন অপরাধীদের মধ্যে হতে একজন অপরাধীকে ক্ষমার প্রস্তাব পূর্বক বিভিন্ন শর্ত আরোপ করে অপরাধীদের নিজের সম্পর্কে এবং তার সহযোগী অপরাধীদের সম্পর্কে অপরাধীদের বিরুদ্ধে সত্য ঘটনা বা সত্য তথ্য উদ্ঘাটন করার জন্য যে শর্ত আরোপ করা হয় এবং তাকে অপরাধের দায় হতে অব্যাহতি দেওয়া হবে মর্মে যে রাজসাক্ষী নিয়োগ করা হয় এইভাবেই রাজসাক্ষী নিয়োগ করা হয়। ধারা 337 338, পিআরবি 459 486, সাক্ষ্য আইনের 133 ধারা। রাজসাক্ষীর সাক্ষ্য কি তার বিরুদ্ধে ব্যবহার করা যায়? হ্যাঁ, করা যায়। কার্যবিধি 339 ধারা মোতাবেক রাজসাক্ষীকে যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল সেই শর্ত যদি লঙ্ঘন করে বা মিথ্যা তথ্য দেয় বা বিভ্রান্তিকর মূলক তথ্য দেয় বা সঠিক তথ্য যদি সে প্রদান না করে বা আসামি ইচ্ছাকৃতভাবে যদি অত্যাবশ্যক কিছু গোপন করে তাহলে তার বিরুদ্ধে প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করলে তাহলে মিথ্যা সাক্ষ্য যদি প্রদান করে তাহলে সেই অপরাধের জন্য অথবা একই বিষয় সম্পর্কে সে যে অপরাধে অপরাধী সে যে অপরাধে অপরাধী বলে প্রতীয়মান হয় সে অপরাধের জন্য তার বিচার করা যায়। অর্থাৎ রাজসাক্ষী হওয়ার পর রাজসাক্ষী কি জন্য করা হয়? যে সে সঠিক তথ্য উদ্ঘাটন করবে। কি বিষয়? তারা সকলে মিলে যে অপরাধ সংগঠন করছে সেই অপরাধের বিষয়ে
সঠিক তথ্য প্রদান করবে। কোথায় করবে? আদালতের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট বা বিচারকের নিকট সঠিক তথ্য প্রদান করবে, এই মর্মে তাকে রাজসাক্ষী নিয়োগ করা হয়। কিন্তু রাজসাক্ষী নিয়োগ করার পর সে যদি সঠিক তথ্য প্রদান না করে, বিভ্রান্তিকর তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয়, অথবা বিচার কার্যক্রম অন্যদিকে ঘোরানোর জন্য যদি সে চেষ্টা করে, সঠিক তথ্য না দিয়ে মিথ্যা তথ্য দিয়ে যদি বিচার কার্যক্রম সে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তার সাক্ষী তার বিরুদ্ধে ব্যবহার করা যায় ধারা 339, এবং তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাও গ্রহণ করা যায় ধারা 339। তথ্য গোপনের জন্য কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? যদি নেওয়া যায় তবে কোন আইনের ধারা মতে? যদি নেওয়া যায় তবে কোন আইনের ধারা মতে নেওয়া যায়? ফৌজদারি কার্যবিধি আইনে তথ্য গোপন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। ফৌজদারি কার্যবিধি 337, 338 ধারা মোতাবেক ক্ষমা মঞ্জুরকারীর নিকট রাজসাক্ষী যদি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, বা যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছে সে শর্তে যদি সে পালন না করে, তাহলে যে অপরাধ সম্পর্কে তাকে ক্ষমা মঞ্জুর করা হয়েছে সেই অপরাধের জন্য, অথবা একই বিষয় সম্পর্কে সে যে অপরাধের দোষী বলে প্রতীয়মান হয় সেই অপরাধের জন্য তার বিচার করা যায়। তবে তার বিচার আলাদাভাবে অন্য আদালতে করতে হবে। কোথায় করতে হবে? অন্য আদালতে। ধারা 339-এর ক। ধারা 339-এর ক। অর্থাৎ রাজসাক্ষী যদি ভিন্ন তথ্য দেয়, বিভ্রান্তিমূলক যদি তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয়, সঠিক তথ্য যদি সে প্রদান না করে, বা ইচ্ছাকৃতভাবে যদি সে তথ্য যদি না দেয় বা কোনো তথ্য যদি গোপন করে, তাহলে সেই রাজসাক্ষীর বিচার করা যাবে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 339। আর তার বিচার পদ্ধতি হবে ধারা 339-এর ক। ধারা 339-এর ক। তার বিচার পদ্ধতি কোথায় হবে? ওই অপর অপরাধী অর্থাৎ তার সহযোগী অপরাধী যারা থাকবে তাদের সাথে একত্রে বিচার করা যাবে না, তার বিচার ভিন্ন আদালতে করতে হবে। ধারা 339-এর ক। যদি আর এমনি নেওয়া তখন যায় যে তবে কোন আইনের ধারা মতে? ধারা 339-এর ক। আর ধারা 339 পিআরবি 459, 486 সাক্ষ্য আইনের 133 ধারা। স্যার রাজসাক্ষী, হ্যাঁ বলেন। 339-এ তো আবার এই যে বিচার পদ্ধতি লেখা আছে যে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তিকে অন্য আসামিদের সাথে একত্রে বিচার করা যাবে না, এটা 339-এ লেখা আছে। 339-এ লেখা আছে এটা স্যার। ওই কথায় হ্যাঁ, যদি শর্ত থাকে যে, তবে শর্ত থাকে যে 339-এর কতেও তো একটা বলা আছে যে তার বিচার কি কোথায় করা যাবে? ভিন্ন আদালতে করতে হবে। ও না, এই ওইটাতে ঠিক কথাটাই স্যার বলছে। 339-এ লেখা। হ্যাঁ, 339। আর 339-এর কত হলো? বিচার পদ্ধতি। হ্যাঁ, যে আদালতে বিচার করতে পারবে, দায়রা আদালত হলে ফৌজদারি কার্যবিধির অনুযায়ী তাকে চার্জ পড়ে শোনাতে হবে, বুঝিয়ে দিতে হবে। ম্যাজিস্ট্রেট আদালত হলে সরকারের পক্ষে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করতে হবে। আসামি দাবি করলে ঠিকই আছে 339। 339-এ তাকে কি করা যাবে? ক্ষমার প্রস্তাব দিতে পারবে 338। আর 339-এর কথা হলো বিচারের পদ্ধতি, কিভাবে বিচারটা করতে হবে, বিচার করার পদ্ধতি কি। ঠিক আছে? 339 তার বিচার করা যাবে এবং তার বিচারটা ভিন্ন আদালতে করতে হবে। তাহলে রাজসাক্ষী বলতে কি বোঝায়, বা রাজসাক্ষী কাকে বলে? কাকে রাজসাক্ষী নিয়োগ করা যায়, বা কোন ব্যক্তিকে রাজসাক্ষী নিয়োগ করা যায়? রাজসাক্ষী যদি ভুল তথ্য দেয় বা বিভ্রান্তিমূলক তথ্য দেয় বা তথ্য যদি গোপন করে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? ধারা 339। রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারেন? রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 338 ধারা মোতাবেক দায়রা আদালতে বিচারকালীন দায়রা জজ বা দায়রা আদালতের বিচারক বিচারকালীন কোনো অপরাধের যদি তথ্য প্রমাণ যদি না পান, অথবা সঠিক তথ্য যদি না পান, বা অপরাধ যদি প্রমাণ করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে দায়রা আদালতের জজ
বা দায়রা জজ বা দায়রা আদালত বা দায়রা আদালতের বিচারক কি করতে পারেন? অপরাধীকে ক্ষমার শর্তে সত্য ঘটনা প্রকাশ করার জন্য কি করতে পারেন? রাজসাক্ষী নিয়োগ করতে পারেন বা রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব দিতে পারেন। অথবা দায়রা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্দেশ মতে বা নির্দেশনা মোতাবেক মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যদি মহানগর এলাকায় হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? এই ক্ষমার প্রস্তাব দিতে পারেন। কখন দিতে পারেন? যদি দায়রা আদালত এই ক্ষমার প্রস্তাব দেওয়ার জন্য নির্দেশ দেন, তাহলে সেই ক্ষেত্রে দিতে পারেন। বোঝা গেল? যদি কখনো প্রশ্ন হয় যে রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাবটা কে দিতে পারেন, রাজসাক্ষী কাকে করা যায় বা রাজসাক্ষী কাকে নিয়োগ করা যায়, অপরাধীর ভিতর থেকে যে কোনো একজন অপরাধীকে রাজসাক্ষী নিয়োগ করা যায়। রাজসাক্ষীর ক্ষমার প্রস্তাব কে দিতে পারেন? দায়রা আদালত দিতে পারেন, অথবা দায়রা আদালত হতে ক্ষমতাপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ক্ষমার প্রস্তাব দিতে পারেন। কখন রাজসাক্ষীর বিচার করা যায়? কখন রাজসাক্ষীর বিচার করা যায় বা কিভাবে রাজসাক্ষীর বিচার করতে হয়? তাহলে যে কখন রাজসাক্ষীর বিচার করতে হয়, ধারা 339, ধারা 339, ধারা 339-এ বলা হয়েছে যদি আসামি, যদি রাজসাক্ষী, আসামি নয়, যদি আসামি রাজসাক্ষী সঠিক তথ্য প্রদান না করে, অর্থাৎ যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা মঞ্জুর করা হবে সেই শর্ত অনুযায়ী যদি তথ্য প্রকাশ না করে, সত্য ঘটনা যদি না বলে বা কোনো তথ্য যদি গোপন করে, তখন সেই রাজসাক্ষীর বিচার করা যায় ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 339, পিআরবি 459, 486, সাক্ষ্য আইনের 133 ধারা। রাজসাক্ষী যদি কখনো প্রশ্ন হয় যে রাজসাক্ষীর বিচার পদ্ধতি বর্ণনা করুন, তাহলে ধারা 339-এর ক, রাজসাক্ষীর বিচার পদ্ধতি, ধারা 339-এর ক। 339-এর ক তে কি বলা হয়েছে? কিভাবে রাজসাক্ষীর বিচার করা যাবে? রাজসাক্ষীর বিচারের পদ্ধতি ধারা 339-এর ক এর 1, যে আদালত বিচার করতে পারবেন রাজসাক্ষীর বিচার কোন আদালত করতে পারবেন? দায়রা আদালত। দায়রা আদালত যদি হয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 265-এর ঘ ধারার 2 উপধারা অনুসারে আসামিকে চার্জ পড়ে শোনাইতে হবে ও বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ রাজসাক্ষীকে কি করতে হবে? চার্জ পড়ে শোনাইতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে। আসামিকে চার্জ করে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে এবং ম্যাজিস্ট্রেট আদালত হলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জিজ্ঞাসা করতে হবে তিনি ক্ষমার শর্ত পালন করেছে বলে দাবি করেন কিনা, ধারা 339-এর 1। দিয়ে বলা হয়েছে আসামি যদি দাবি করেন আদালত তাহলে লিপিবদ্ধ করবেন এবং বিচার চালিয়ে যাবেন। আদালতকে সিদ্ধান্ত নিতে হবে তিনি শর্ত পূরণ করেছেন কিনা, বা তিনি যদি শর্ত পূরণ করেন তাহলে আদালত তাকে খালাসের রায় দেবেন, ধারা 339-এর ক। তাহলে ধারা 339-এ বলা হয়েছে রাজসাক্ষী অথবা যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার করা যাবে, ধারা 339। আর ধারা 339-এর ক, রাজসাক্ষীর বিচার কিভাবে করতে হবে বা রাজসাক্ষীর বিচার পদ্ধতি কিরূপ হবে, ধারা 339-এর ক এর 1, যে আদালত বিচার করতে পারবেন, এখানে দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত যদি হয় তাহলে আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, অর্থাৎ আসামির যে চার্জ আছে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, এবং ম্যাজিস্ট্রেট আদালত যদি হয় অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি হয়, তাহলে সরকার পক্ষের যে সাক্ষী থাকবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি এই যে আপনাকে ক্ষমার শর্ত প্রদান করা হয়েছিল আপনি এই ক্ষমার শর্ত পালন করেছেন কিনা। এই বিষয়ে আসামিকে যখন প্রশ্ন করা হবে, আসামি যদি দাবি করেন যে হ্যাঁ আমাকে যে ক্ষমার শর্ত প্রদান করা হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি, আমি কোনো কিছু করি নাই বা কোনো কিছু লুকাই নাই বা কোনো মিথ্যা তথ্য বা কোনো ভুল তথ্য আমি দেই নাই, তাহলে কি করতে হবে? তাহলে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি শর্ত পূরণ করেছেন কিনা, এবং তিনি যদি শর্ত পূরণ করে থাকেন তাহলে আসামিকে ছেড়ে দিতে হবে, ধারা 339-এর ক 2। বোঝা গেল? তাহলে রাজসাক্ষী নিয়োগ করা যাবে ধারা 337, রাজসাক্ষী
যে নিয়োগ করতে পারবেন দায়রা আদালত অথবা ম্যাজিস্ট্রেট আদালত। ধারা 338, রাজসাক্ষী যদি ভুল তথ্য দেয় বা সঠিক তথ্য যদি প্রদান না করে তাহলে রাজসাক্ষীর বিচার করা যাবে কত ধারায়? ধারা 339। যদি প্রশ্ন হয় রাজসাক্ষীর বিচার পদ্ধতি আলোচনা করুন, ধারা 339-এর ক। ধারা 339-এর ক। এখানে এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এখানে বেশিরভাগই এএসআই থেকে এসআই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হয়, এএসআই থেকে এসআই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হয়, এর বাইরে কোনো প্রশ্ন এখানে হয় না। ধারা 337 থেকে ধারা 339-এর ক। রাজসাক্ষীর বিষয়ে প্রশ্ন বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে রাজসাক্ষীর বিষয়? না স্যার, বুঝতে পারছি। আর চার্জ জিনিসটা কি স্যার? এটা আমি সঠিক জানি না স্যার। চার্জ। চার্জ জিনিসটা হলো অভিযোগ। হ্যাঁ। ধারা 4-এর গ, চার্জ বা অভিযোগ। মনে আছে না ভুলে গেছেন? বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এর আগে পড়ছিলাম ধারা 374-এ নথিপত্র কোথায় প্রেরণ করতে হয়? হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হয়। ধারা 376-এ হাইকোর্ট বিভাগ সেই নথিপত্র কি আলোচনা পর্যালোচনা করেন বা দেখেন, দেখার পরে যদি মনে হয় দণ্ড বহাল রাখতে পারেন অথবা নতুন কোনো দণ্ড দিতে পারেন অথবা দণ্ড বাতিল করতে পারেন অথবা এমন কোনো দণ্ড দিতে পারেন যে দণ্ড দায়রা আদালত দিতে পারেন অথবা আসামিকে খালাস দিতে পারেন। ধারা 376। ধারা 382, আসামি গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। অর্থাৎ কোনো গর্ভবতী স্ত্রীলোক যদি কোনো অপরাধ করে এবং সেই অপরাধের ফলে যদি আসামিকে, গর্ভবতী স্ত্রীলোককে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয় তাহলে সেই মৃত্যুদণ্ড স্থগিত করা যায় অথবা অন্য কোনো দণ্ড প্রদান করা যায়। ধারা 382। যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। যদি কোনো স্ত্রীলোক অপরাধ করার পর যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয় তাহলে সেই স্ত্রীলোকটির মৃত্যুদণ্ড স্থগিত করা যায় ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 376, 382, 384, 386। ধারা 382। আর যদি কখনো প্রশ্ন হয় যে নিম্নের কোন ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা যায়, নিম্নের কোন ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা যায়, যদি প্রশ্ন হয় 20 বছর বয়সের কোন নারীর বা 25 বছর বয়সের কোন নারীর বা গর্ভবতী কোন নারীর অথবা যে কোনো পুরুষের, তাহলে গর্ভবতী নারীর, 20 বছরের নারীও না 25 বছরের নারীও না, এরা যদি অপরাধ করে তাহলে অপরাধ অনুযায়ী এদের শাস্তি হবে। কিন্তু স্ত্রী লোকটি যদি গর্ভবতী হয় অর্থাৎ তার পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করা যাবে অথবা স্থগিত করে অন্য কোনো দণ্ড প্রদান করা যাবে। ধারা 382। তাহলে ধারা 382-তে বলা হয়েছে যদি কোনো গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যু দণ্ডাদেশের আদেশ হয় তাহলে হাইকোর্ট বিভাগ দণ্ড স্থগিত করতে পারেন অথবা দণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন। তাহলে এখানে এমসিকিউ আর একটা আসতে পারে যে যদি কোনো স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করা হয় অথবা মৃত্যুদণ্ড হ্রাস করে কোন ধরনের দণ্ড প্রদান করা যায়? 10 বছরের কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 20 বছরের কারাদণ্ড। তাহলে এখানে কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড। কোন স্ত্রীলোকের, কোন গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড যখন স্থগিত করা হয় অথবা হাইকোর্ট বিভাগ যদি তার দণ্ড যদি হ্রাস করেন, যে অপরাধটা কে করছে? ওই মহিলা করছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চা আছে সেই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, সেক্ষেত্রে কি করতে পারেন? ওই মহিলার পেটের বাচ্চার জন্য মহিলার দণ্ড স্থগিত করতে পারেন অথবা দণ্ডের পরিমাণ কমিয়ে দিতে পারেন অথবা বাচ্চাটিকে রক্ষা করার জন্য কি করা যেতে পারে? দণ্ড হ্রাস করা যেতে পারে। সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কে দেবেন? এই রায় কে দেবেন? হাইকোর্ট বিভাগ দেবেন।
যদি এই নারীর অপরাধের বিচার যদি দায়রা আদালতে হয়, কারণ ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড প্রদান করতে পারবেন না, দায়রা আদালত মৃত্যুদণ্ড দিতে পারেন, অথবা হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড দিতে পারেন। দায়রা আদালতের নিম্নে কোনো আদালত মৃত্যুদণ্ড দিতে পারেন না। যদি দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন, সেক্ষেত্রে কি করতে হয়? হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়। কত ধারায়? 374 ধারায় নথিপত্র প্রেরণ করতে হয়। 374 ধারায় 374 ধারায় প্রেরণ করার পর 376 ধারায় হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড প্রদান করতে পারেন বা আসামিকে খালাসও দিতে পারেন। 376। আর এখানে 382তে বলা হয়েছে, যদি নারী অপরাধী হয়, যদি মহিলা হয়, গর্ভবতী যদি হয়, তাহলে কি করতে হয়? ওই গর্ভবতী স্ত্রীলোকের অপরাধের বিচার কার্যক্রম শেষে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ দায়রা আদালত হোক বা অন্য কোন আদালত তো পারে না, দায়রা আদালত যদি মৃত্যুদণ্ড দেয়, সেক্ষেত্রে কি করতে হয়? সেটা হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? স্থগিত করতে পারেন। সেটা হাইকোর্ট বিভাগ স্থগিত করতে পারেন, অথবা সেই মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড কি করতে পারেন? প্রদান করতে পারেন। ধারা 382। তাহলে কে পারেন? হাইকোর্ট বিভাগ পারেন। কোন অপরাধের ক্ষেত্রে? নারীর অপরাধের ক্ষেত্রে। কিন্তু গর্ভবতী নারী বা গর্ভবতী মহিলার অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন, অথবা মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন। ধারা 382। ধারা 386 জরিমানা আদায়ের পরোয়ানা। আমরা তো বিভিন্ন রকমের পরোয়ানা বলি, তল্লাশি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা, ক্রকি পরোয়ানা, হুলিয়া। এখন জরিমানা পরোয়ানা, জরিমানা আদায়, অর্থাৎ যখন অপরাধীকে জরিমানা দেয়া হয় বা জরিমানার আদেশ দেওয়া হয়, তখন সেই জরিমানা কি করা হয়? আদায় করা হয়। আমরা নারী শিশু নির্যাতন আইনে পড়ছি, এসিড অপরাধ দমন আইনে পড়ছি, কি করা হয়? জরিমানা আদায় করা হয়। ধারা 386-1, কোনো অপরাধীকে জরিমানার দণ্ড দেয়া হলে দুই উপায়ে জরিমানা আদায় করা যাবে। কারণ ফৌজদারি কার্যবিধি আইন হলো আপনার পদ্ধতিগত আইন। জরিমানা দেওয়া হয়েছে, এখন জরিমানা আদায় কিভাবে করা হবে সেই পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে ধারা 386। তাহলে ধারা 386 একে বলা হয়েছে, কোনো অপরাধীকে যদি জরিমানা দণ্ড দেওয়া হয়, তাহলে দুই উপায়ে সেই জরিমানা আদায় করা যাবে। ধারা 386-1 ক, অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয় করে জরিমানা আদায়ের পরোয়ানা দান করবেন। অর্থাৎ যে পরোয়ানা দান করবেন, সে পরোয়ানা কি করবেন? উল্লেখ করে দেবেন যে অপরাধী ব্যক্তি যে আছে বা যে ব্যক্তি অপরাধ করছে, সেই ব্যক্তির অস্থাবর সম্পত্তি, কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি ক্রয় করতে হবে, এবং ক্রয় করার পর নিলামে বিক্রয় করে জরিমানা আদায় করতে হবে। ধারা 386-1 ক। আর খতে বলা আছে, অনাদায়ী অপরাধীর, অর্থাৎ যে আদায় করে নাই, জরিমানা প্রদান করে নাই, সেই অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেওয়ানি পদ্ধতিতে ওয়ারেন্ট কার্যকরী করার জন্য জেলার কালেক্টরকে কর্তৃত্ব দেবেন। ধারা 386-খ। ধারা 386-1 খ। তাহলে প্রথম বিষয়টি বলছে অপরাধীর অস্থাবর সম্পত্তি। অপরাধের অস্থাবর সম্পত্তি ক্রয় করে, অর্থাৎ দেখা গেল গরু ছাগল ভেড়া এগুলা বা জমির ফসল এগুলা তুলে নিয়ে আসা কি করা যাবে? নিলামে বিক্রয় করা যাবে, ক্রয় করা যাবে, নিলামে বিক্রয় করে ওই জরিমানা আদায় করা যাবে। ধারা 386-1 ক। আর খতে বলা হয়েছে, অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য কি করতে হবে? দেওয়ানি পদ্ধতিতে, অর্থাৎ দেওয়ানি পদ্ধতিতে ওয়ারেন্ট কার্যকরী করার জন্য জেলার যে কালেক্টর থাকবেন, কালেক্টরকে কি করতে হবে? কর্তৃত্ব দিতে হবে। আমরা নারী শিশু আইনে পড়ছিলাম, ট্রাইব্যুনাল এই আদেশটা দেবেন, কাকে দেবেন? জেলার কালেক্টরকে। জেলার কালেক্টরকে কিভাবে দেবেন? যে নির্ধারিত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির তালিকা প্রস্তুত পূর্বক ক্রয় করবেন, ক্রয় করে নিলামে বিক্রয় করবেন, বিক্রয় করার পর সেই বিক্রয় লব্ধ টাকা কি করবেন? ট্রাইব্যুনালে প্রদান করবেন। ট্রাইব্যুনাল কি করবে? সেই টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে
অর্থাৎ 1 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, 1 কোটি হোক, আর 50 কোটি হোক, যে টাকাই হবে না কেন সেই টাকা কি করবেন? ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদান করবেন। কে করবেন? ট্রাইব্যুনাল করবেন। কিন্তু আদায় কে করবে? আদায় করবে জেলার কালেক্টর। জেলার কালেক্টর। জেলার কালেক্টরের মাধ্যমে কে আদায় করবেন? ট্রাইব্যুনাল আদায় করবেন। নির্ধারিত পদ্ধতিতে কি করতে হবে? ওই অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা করতে হবে। তালিকা করার পর ক্রয় করতে হবে। ক্রয় করার পর বিক্রয় করতে হবে। সেই বিক্রয় লব্ধ টাকা জেলার কালেক্টর কি করবেন? ট্রাইব্যুনালে জমা দেবেন। ট্রাইব্যুনাল কি করবে? সেই জমাকৃত টাকা হতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে থাকবে বা ক্ষতিগ্রস্ত যে থাকবে, বা সে যদি মারা যায় তার উত্তরাধিকারী যে থাকবে বা তার পিতামাতা যে থাকবে, তাদেরকে সেই টাকা কি করবে? ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে তারা গ্রহণ করবে এবং ট্রাইব্যুনাল তাদেরকে প্রদান করবে। তাহলে ধারা 386-তে বলা হয়েছে জরিমানা আদায়ের পরোয়ানা। জরিমানা আদায়ের পরোয়ানা কিভাবে জরিমানা আদায় করতে হবে? অস্থাবর সম্পত্তি থাকলে ক্রয় করে বিক্রয় করে সেই জরিমানা আদায়ের টাকা আদায় করা যাবে। আর খতে বলা হয়েছে অপরাধের অস্থাবর সম্পত্তি, স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি কি করতে হবে? দেওয়ানি পদ্ধতিতে ওয়ারেন্ট কার্যকরী করার জন্য অন্য দেওয়ানি পদ্ধতিতে কার্যকর করার জন্য কি করতে হবে? জেলার কালেক্টরকে নির্দেশনা দিতে হবে বা কর্তৃত্ব দিতে হবে। ধারা 386-2 1 খ। ধারা 387, এগুলা প্রশ্ন আসবে না, শুধু এমসিকিউ এর জন্য মাথায় রাখেন, এমসিকিউ আসতে পারে। ধারা 387 জরিমানা ওয়ারেন্ট সীমার বাহিরে কার্যকরীকরণ। আমরা যেমন পড়ছিলাম ক্রকি পরোয়ানা কি করা যাবে? একটা আদেশে নিজের এলাকায়ও ক্রোক করা যাবে যদি ওই অপরাধী ব্যক্তির স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি অন্য কোনো এলাকায় যদি থাকে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় যদি থাকে, তাহলে এক আদেশ দ্বারাই কি করা যাবে? 2 বা 3 জায়গায় বা 8-10 জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায় সম্পত্তি ক্রোক করা যাবে। ঠিক সেম জরিমানা আদায়ের ক্ষেত্রেও। জরিমানা ওয়ারেন্ট যখন সীমার বাহিরে কার্যকরী করতে হবে তখন কি করতে হবে? ফৌজদারি কার্যবিধি আইনের 386 ধারা মোতাবেক জরিমানা ওয়ারেন্ট প্রদান করলে, আদালত যখন জরিমানা ওয়ারেন্ট প্রদান করবেন, সেই জরিমানা ওয়ারেন্ট যদি সীমার বাহিরে কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে ওই সীমার যে জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবেন বা এখতিয়ারাধীন যে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থাকবেন, সেই ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে উক্ত সম্পত্তি ক্রয় করে বিক্রয় পূর্বক কি করা যাবে? জরিমানা ওয়ারেন্ট কার্যকরী করা যাবে। ধারা 387। তাহলে ধারা 382-তে বলা হয়েছে গর্ভবতী মহিলা যদি হয় তাহলে মৃত্যুদণ্ড স্থগিত করা যাবে অথবা মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য কোনো দণ্ড প্রদান করা যাবে। ধারা 386-তে বলা হয়েছে জরিমানা পরোয়ানা বা জরিমানা আদায়ের যে ওয়ারেন্ট, জরিমানা ওয়ারেন্ট, এই জরিমানা ওয়ারেন্ট 2 ভাবে কার্যকর করা যাবে। অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করে জরিমানা ওয়ারেন্ট কার্যকর করা যাবে। আর খতে বলা হয়েছে অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা করে তা ক্রয় করার জন্য কাকে নির্দেশনা দেওয়া যাবে? জেলার কালেক্টরকে নির্দেশনা দেওয়া যাবে বা কর্তৃত্ব দেওয়া যাবে। ধারা 386-1 খ। ধারা 387-তে বলা হয়েছে জরিমানা ওয়ারেন্ট বা জরিমানা পরোয়ানা যদি নিজ এলাকার বাইরে অন্য এলাকায় বা এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি অন্য এলাকায় যদি কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই থাকবেন না কেন, তার অনুমোদন সাপেক্ষে সেখানে স্থাবর অস্থাবর সম্পত্তি যাই থাকবে না কেন তা ক্রয় করা যাবে। ধারা 387। এবং ক্রয় করে কি করা যাবে? বিক্রয় করা যাবে। ধারা 387। ধারা 389 জরিমানা ওয়ারেন্ট কে প্রদান করতে পারেন? যদি কখনো প্রশ্ন হয় জরিমানা ওয়ারেন্ট কে প্রদান করতে পারেন, জরিমানা ওয়ারেন্ট কি নিজ এলাকার বাইরে অন্য এলাকায় কার্যকরী করা যায়? হ্যাঁ, করা যায়। ধারা 387। ধারা 387 মোতাবেক যদি জরিমানা ওয়ারেন্ট নিজ এলাকার বাইরে অন্য এলাকায় কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেই থাকবেন না কেন, তার অনুমোদন সাপেক্ষে জরিমানা ওয়ারেন্ট কার্যকরী করা যায়। সেখানে কার্যকরী করার জন্য অস্থাবর স্থাবর সম্পত্তি যা কিছু পাওয়া যাবে না কেন তা ক্রয় করে বিক্রয় করা যায়। ধারা 387। ধারা 389-তে বলা হয়েছে জরিমানা ওয়ারেন্ট কে
প্রদান করতে পারেন। যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছেন তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড কার্যকরের জন্য ওয়ারেন্ট দিতে পারেন। অর্থাৎ এখানে বলা হয়েছে একজন, মনে করেন একজন এসপি যে অর্ডার দিয়ে চলে গেছে, মনে করেন একজন এসপি একটা অর্ডার দিছে, দেওয়ার পরে কি হয়েছে, তার বদলি হয়ে গেছে। তাহলে তার যখন বদলি হবে, নতুন করে যখন একজন এসপি আসবে, সেই এসপি কি করতে পারবেন, তার আগের যে এসপির অর্ডারটা আছে সেই অর্ডারটা তিনি কার্যকরী করতে পারবেন। অথবা যে এসপি অর্ডার দিচ্ছে সেই এসপি যদি নিজেই থাকেন, তাহলে তিনি নিজেই কি করতে পারবেন, সেই অর্ডার কার্যকরী করতে পারবেন। ঠিক সেম জিনিসটা এখানে বলা হয়েছে, যে জজ বা ম্যাজিস্ট্রেট এই পরোয়ানা কার্যকরী করার জন্য আদেশ দেবেন, সেই জজ বা ম্যাজিস্ট্রেট নিজেই এই পরোয়ানা কার্যকরী করতে পারবেন। অথবা তার স্থলাভিষিক্ত যদি অন্য কোনো জজ বা ম্যাজিস্ট্রেট আসেন, তাহলে তিনি কি করতে পারেন, এই জরিমানা ওয়ারেন্ট কার্যকরী করার জন্য আদেশ দিতে পারেন বা জরিমানা ওয়ারেন্ট দিতে পারেন। ধারা 389। ধারা 382-তে বলা হয়েছে স্ত্রীলোককে কি করা যাবে, দণ্ড স্থগিত করা যাবে, মৃত্যুদণ্ড স্থগিত করা যাবে, অন্য দণ্ড প্রদান করা যাবে। ধারা 386 জরিমানা, জরিমানা আদায় পরোয়ানা, জরিমানা পরোয়ানা, জরিমানা আদায়ের পরোয়ানা। ধারা 387-তে বলা হয়েছে জরিমানা আদায়ের পরোয়ানা অন্য এলাকায় কার্যকরী করা যাবে। ধারা 389-তে বলা হয়েছে এই জরিমানা আদায় পরোয়ানা কে দিতে পারেন বা কে প্রদান করতে পারেন। জরিমানা আদায় পরোয়ানা যে জজ বা যে ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছেন তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড কার্যকরের জন্য ওয়ারেন্ট দিতে পারেন। ধারা 389। ধারা 300, ধারা 401, ধারা 401, ধারা 401-এ বলা হয়েছে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। আমরা 124-এ পড়ছিলাম কি, 124, 124-এর কথাটা মনে আছে? 124 ফৌজদারি কার্যবিধি আইনের 124, আচ্ছা 124-এ বলা ছিল অপরাধী মুসলেখা। ব্যক্তি মুচলেকা সম্পাদন না করার কারণে যদি কারাভোগ করেন বা তার যদি কারাদণ্ড হয়, সেক্ষেত্রে কি করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিতে পারেন বিভিন্ন শর্তে অথবা বিনা শর্তে। আবার যদি শর্তে ছেড়ে দেওয়া হয়, সেই শর্ত কি সরকার কর্তৃক নির্ধারিত হয়। আবার বলা হয়েছে যদি শর্তে ছেড়ে দেওয়া হয়, সে মুক্তি লাভের পর যদি শর্ত লঙ্ঘন করে তাকে কি করা যায়, পুনরায় গ্রেপ্তার করা যায়। মনে আছে? কে গ্রেপ্তার করতে পারেন? পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারেন। এখানেও সেম কথাই বলা হয়েছে, দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। ধারা 401, ধারা 401-এ বলা হয়েছে কোন ব্যক্তি অপরাধে দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা গ্রহণীয় কোনো শর্তে দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারেন। এক্ষেত্রে দণ্ড সম্পূর্ণ বা আংশিক মওকুফ করতে পারেন। ধারা 401। ধারা 401-এ বলা হয়েছে কোনো ব্যক্তি অপরাধে দণ্ডিত হলে, কোনো ব্যক্তি যদি অপরাধ করার পর দণ্ডিত হয়, তাহলে সরকার তাকে কি করতে পারেন, তার দণ্ড মওকুফ করতে পারেন। কিভাবে করতে পারেন? বিনা শর্তে অথবা শর্তে বা গ্রহণীয় যে কোনো শর্তে কি করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন। এখানে আবার বলা হয়েছে তার দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। দেখা গেল 10 বছর দণ্ড দেওয়া হয়েছে, 10 বছরই সরকার মওকুফ করতে পারেন। অথবা সরকার যদি চায় আংশিক, দেখা গেল 10 বছরের 5 বছর মওকুফ করলেন, বা 2 বছর মওকুফ করলেন, 3 বছর মওকুফ করলেন, বা 7 বছর করলেন, 3 বছর রাখলেন। দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন অথবা আংশিক মওকুফ করতে পারেন। ধারা 401-এর 1। আর ধারা 401-এর 3, 401-এর 3টা গুরুত্বপূর্ণ। অপরাধীকে শর্তে যদি দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়, অপরাধী যদি শর্ত লঙ্ঘন করে, তাহলে দণ্ড স্থগিত বা মওকুফের আদেশ বাতিল হয়ে যায়। তখন আসামি অথবা অপরাধী যদি মুক্ত থাকে, তাহলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। ধারা 401-এর 3। আর ধারা 401-এর 3 আর ফৌজদারি কার্যবিধি আইনের 124-এর কত, 124, 5, 124 চার না পাঁচ, আছে 124-এর 5টা হওয়ার কথা, 124। পাঁচ। হ্যাঁ
124-এর 5ই স্যার। 124-এর 6। হয়। 124-এর 6 ফৌজদারি কার্যবিধি আইনের 54-8। 124-এর 6, 401-3, 565-3 প্রায় সেম কথা, একই কথা, একই কথা বলা আছে। যে শর্তে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, অপরাধী যদি মুক্তি পাওয়ার পর বা খালাস পাওয়ার পর, অপরাধী যদি মুক্তি পাওয়ার পর, হেফাজত হতে মুক্তি পাওয়ার পর সেই শর্ত যদি লঙ্ঘন করে, তাহলে সেই অপরাধীকে গ্রেপ্তার করা যায় ফৌজদারি কার্যবিধি আইনের 124-এর 6, 401-3, 565-3। আর ফৌজদারি কার্যবিধি আইনের 54-8, মনে আছে? 54-8 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি, মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি 565-3 উপধারা যদি লঙ্ঘন করে, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করা যায়। ঠিক সেম এখানেও বলা আছে 124-এর 6 আর 401-3, যদি কোনো অপরাধী ব্যক্তি মুক্তি পাওয়ার পর যদি শর্ত যদি লঙ্ঘন করে, বা যে শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই শর্ত যদি লঙ্ঘন করে, তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ধারা 401-3। তাহলে ধারা 382তে বলা আছে, গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করা যায়। কে স্থগিত করতে পারেন? হাইকোর্ট বিভাগ স্থগিত করতে পারেন, অথবা দণ্ড পরিবর্তন করতে পারেন। যেমন দণ্ড পরিবর্তন করে কি করতে পারেন, বা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন, ধারা 382। ধারা 386-তে বলা হয়েছে, জরিমানা আদায়ের পরোয়ানা কে দিতে পারেন? যে জজ বিচার করেন, যে জজ বা ম্যাজিস্ট্রেট বিচার করেন, বা যে আদালত বিচার করেন, সেই আদালত অপরাধের জন্য অপরাধী ব্যক্তিকে কি করতে পারেন? জরিমানা দণ্ড দিতে পারেন, এবং এই জরিমানা আদায় করার জন্য তিনি কি করতে পারেন? জরিমানা আদায় পরোয়ানা ইস্যু করতে পারেন, ধারা 386। এই পরিমাণ, এই অপরাধীকে জরিমানা আদায় করার জন্য বা জরিমানার দণ্ড দেওয়া হলে কি করা যায়? দুই উপায়ে জরিমানা আদায় করা যায়। একটা হলো অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করে জরিমানার পরোয়ানা বা জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকরী করা যায়। আর দ্বিতীয় বিষয়টি হলো, অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য কাকে নির্দেশনা দেওয়া যায়? জেলার কালেক্টরকে কর্তৃত্ব দেওয়া যায় বা নির্দেশনা দেওয়া যায়, ধারা 386-1-খ। ধারা 387-তে বলা হয়েছে, জরিমানা পরোয়ানা যদি নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে কি করা যায়? সেই এলাকার যে জেলার ম্যাজিস্ট্রেট থাকেন, অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন, অথবা মহানগর এলাকা যদি হয়, মুখ্য মহানগর যে ম্যাজিস্ট্রেট থাকেন, সেই ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে একটি আদেশের মাধ্যমে কি করা যায়? একাধিক এলাকায় যদি সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তি আদায়পূর্বক সেই সম্পত্তি ক্রয়পূর্বক বিক্রয় করে কি করা যায়? জরিমানার যে পরোয়ানা যে আছে, জরিমানা আদায়ের পরোয়ানা, সেই পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 389-তে বলা হয়েছে, জরিমানা আদায়ের পরোয়ানা কে দিতে পারেন? যে আদালত বা যে জজ বা যে বিচারক বা যে ম্যাজিস্ট্রেট বিচার করেন, সেই ম্যাজিস্ট্রেট অথবা তার স্থলাভিষিক্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা জজ বা বিচারক বা আদালত কি করতে পারেন? সেই জরিমানা আদায়ের পরোয়ানা দিতে পারেন, ধারা 389। ধারা 389। ধারা 401, দণ্ড মওকুফ বা দণ্ড স্থগিত করা যায় বা স্থগিত করার ক্ষমতা, ধারা 401-1। কোন ব্যক্তি অপরাধে দণ্ডিত হলে সরকার কে কে করতে পারেন? সরকার। কোন ব্যক্তি অপরাধে দণ্ডিত হলে সরকার যে কোনো সময় শর্তে বা বিনা শর্তে, অথবা গ্রহণীয় কোনো শর্তে দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারেন, অথবা দণ্ড সম্পূর্ণ বাতিল বা আংশিক, দণ্ড সম্পূর্ণ বা আংশিক মওকুফ করতে পারেন, ধারা 401-1। ধারা 401-3 বলা হয়েছে, যদি অপরাধী ব্যক্তিকে কোনো শর্ত, যে তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি বাড়ি যাইবা, বাড়ি যা কোনো জায়গায় ঘোরাফেরা করবে না, বা এই যে তুমি অপরাধটা করছো, চুরি করছো, ডাকাতি করছো, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছো, বা আমাকে ধরে মারছো, থাপড়াইছো, গালি দিছো, বা কোনো ধরনের মেয়ে ঘটিত কোনো ধরনের অপরাধ করছে, এই অপরাধ গুলা তুমি আর পুনরায় ঘটাইবে না। এখন দেখা গেল এই শর্তে তাকে কি করা হলো? ছেড়ে দেওয়া হলো।
এখন সে সুন্দর বাড়িতে এসে কি করছে, ওই অপরাধটা আবার ঘুরে সে করছে, যে শর্তে দেওয়া হয়েছিল সে শর্তটা সে কি করছে, লঙ্ঘন করছে। এখন ওই ব্যক্তিকে যে শর্ত লঙ্ঘন করছে তাকে পুলিশ অফিসার কি করতে পারবেন, পুনরায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 401-3 ফৌজদারি কার্যবিধি আইনের 124-6, 401-3, 565-3 ধারা, 54-1, 124-6, 401-3, 565-3 সেম কথা বলা আছে। দণ্ডিত ব্যক্তিকে যদি কোনো শর্তে যদি মুক্তি প্রদান করা হয়, যদি মুক্তি প্রদান করা হয়, হেফাজত হতে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি মুক্তি পাওয়ার পর যদি শর্ত লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করা যায়। সেই ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করা যায়। কে গ্রেপ্তার করতে পারেন? পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায়, কোনো পরোয়ানার প্রয়োজন নাই, বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 124-6, 401-3, 565-3। 382 থেকে 401 বুঝতে কারো কোনো সমস্যা আছে না কোনো প্রশ্ন আছে? না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। ধারা 402 দণ্ড রদ বদলের ক্ষমতা। দণ্ড রদ বদলের ক্ষমতা, ধারা 402-1, সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতীতই দণ্ড হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারেন। তাহলে ধারা 402 বলা হয়েছে কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। সরকার কি করতে পারেন? একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে, তাকে যাবজ্জীবন দিতে পারেন। একজন ব্যক্তির যাবজ্জীবন হয়েছে, তাকে 5 বছরের কারাদণ্ড দিতে পারেন। এটা সরকারের ক্ষমতা আছে। সরকারের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সে ক্ষমতা কত? ধারা 402। দণ্ডবিধি যখন আছে, দণ্ডবিধিতে আমরা পড়বো। দণ্ডবিধি ধারা 54 থেকে মনে হয়, ধারা 53, 54, 55 এইটুকার ভিতরে আছে সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি করতে পারেন, মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন দিতে পারেন। মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন। কে পারেন? সরকার পারেন। যেটা সরকার পারে সেই কাজটা রাষ্ট্রপতিও পারে। ধারা 402-ক। ধারা 402 বলা হয়েছে সরকার, সরকার কর্তৃক কি দণ্ড রদ বদলের ক্ষমতা বা দণ্ড হ্রাসের ক্ষমতা। সরকার দণ্ডিত ব্যক্তির, এখন দণ্ডিত ব্যক্তি যদি মনে করেন আমি হই, আমার অনুমতির প্রয়োজন নাই, সরকার আমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলা ছাড়াই কি করতে পারেন, যদি মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। ধারা 402-1, ধারা 402-1। আর ধারা 402-ক, কতে বলা হয়েছে সরকারকে ফৌজদারি কার্যবিধি 401 ও 402 ধারা অনুসারে যে ক্ষমতা অর্পণ করা হয়েছে, 401-এ কি বলা হয়েছে, সরকার কি করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন, আংশিক মওকুফ করতে পারেন, অথবা সম্পূর্ণ মওকুফ করতে পারেন, অথবা মৃত্যুদণ্ড যদি হয় সেই মৃত্যুদণ্ড কি করতে পারেন, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন। এটা সরকারের ক্ষমতা 401-এ আর 402-এ। আর 402-এর ক্ষমতা কার? রাষ্ট্রপতির ক্ষমতা। সরকারকে ফৌজদারি কার্যবিধি 401 ও 402 ধারা অনুসারে যে ক্ষমতা অর্পণ করা হয়েছে, যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারেন। তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতিও কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন। ধারা 402-ক। তাহলে 402-1 ও 402-2 কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। সরকার কি করতে পারেন, মৃত্যুদণ্ড স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন, অথবা দণ্ড আংশিক বা দণ্ড সম্পূর্ণ বাতিল করতে পারেন বা মওকুফ করতে পারেন। আবার এখানে বলা হয়েছে 402-এ, 402 এবং 402-এর 1-এ বলা হয়েছে কি করতে পারেন, সরকার দণ্ডিত ব্যক্তির অনুমতি বা সম্মতি ব্যতীতই দণ্ড দিতে পারেন। অন্য কোনো দণ্ড, দণ্ড হ্রাস করে, দেখা গেল মৃত্যুদণ্ড হলে যাবজ্জীবন কারাদণ্ড, 15 বছর হলে 10 বছর, 10 বছর হলে 5 বছর, কারাদণ্ড হ্রাস করে দিতে পারেন। কে দিতে পারেন? সরকার দিতে পারেন। এই 401 ধারায় এবং 402 ধারায় সরকারকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে সেই ক্ষমতা রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারেন। ধারা 402-ক। ধারা 402-ক। সামনে আর যাব না, এইটুকুই পড়বো, ধারা 402-ক পর্যন্ত।
তাহলে ধারা 382 থেকে ধারা 402 এর ক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? 401 এবং 402 ধারায় সরকারের ক্ষমতা, আর 402 এর কতে রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা ধারা 402 এর ক। বুঝতে কারো কোনো সমস্যা আছে না কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি স্যার। জাকারিয়া ভাই? আচ্ছা, যদি কোনো প্রশ্ন যেহেতু নাই, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সকাল 7টার দিকে, 7:40-45-এর দিকে ইনশাল্লাহ থাকবেন। 40-45-এর দিকে ইনশাল্লাহ অবশ্যই থাকবেন। সকালবেলা যে ক্লাসটা হবে ইনশাল্লাহ আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেব। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইনশাল্লাহ থাকেন। ক্লাস ইনশাল্লাহ সকাল 7:40-45-এর ভিতরে ইনশাল্লাহ শুরু হবে। আসসালামু আলাইকুম।